প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিওতে আমরা অবস্থান্তর মৌলের পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন এবং উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ভিডিও দেখেছিলাম। আজকে আমরা অবস্থান্তর মৌলের তৃতীয় এবং প্রধান বৈশিষ্ট্য যে সে জটিল যৌগ গঠন করছে সেটি নিয়ে আলোচনা করব। আমি আশিক স্যার রয়েছি তোমাদের সাথে, চলো শুরু করা যাক। প্রথমে জটিল যৌগ বলতে আমরা কি বুঝি? আমরা বিভিন্ন সময় K4FeCN6, তারপরে টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট K3FeCN6 এসব যৌগ দেখে এসেছি। এসব যৌগকে জটিল যৌগ বলা হয়। এখন এই জটিল যৌগ আমি চিনব কিভাবে? প্রথমে লক্ষ্য করো, জটিল যৌগে থার্ড ব্র্যাকেট অংশযুক্ত একটা জিনিস থাকে। ওকে, সেটি যৌগটির শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। যদি শুরুতে থাকে তখন সেই জটিল আয়নটি অর্থাৎ থার্ড ব্র্যাকেট যুক্ত অংশটিকে আমরা জটিল আয়ন বলি। এটি কখনো অ্যানায়ন হিসেবে থাকে, কখনো ক্যাটায়ন হিসেবে থাকে, আবার কখনো অ্যানায়ন ক্যাটায়ন বাদ দিয়ে নিরপেক্ষভাবেও সে থাকতে পারে। এর পরবর্তীতে এখানে আমরা যে 6 সংখ্যাটিকে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে সন্নিবেশ সংখ্যা বা লিগ্যান্ড সংখ্যা। এখানে সায়ানাইড CN হচ্ছে আমাদের প্রয়োজনীয় লিগ্যান্ড। তার মানে এখানে সায়ানাইড লিগ্যান্ডটি রয়েছে 6টি। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অবস্থান্তর মৌল, এখানে আয়রন রয়েছে। তাহলে জটিল আয়ন গঠনে কারা কারা রয়েছে? এখানে রয়েছে অবস্থান্তর মৌল, এখানে রয়েছে নির্দিষ্ট সংখ্যক লিগ্যান্ড, এবং K4 মানে পটাশিয়াম হচ্ছে এখানে কাউন্টার আয়ন মানে বিপরীতধর্মী আয়ন, অর্থাৎ এই যৌগটিতে পটাশিয়াম হচ্ছে ক্যাটায়ন। আর পুরো অবস্থাটিকে, পুরো যৌগটিকে বলা হচ্ছে জটিল যৌগ। এবার সেই জটিল যৌগটির আমরা গাঠনিক সংকেত দেখতে পাচ্ছি। এখানে গাঠনিক সংকেতে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো পটাশিয়াম আয়ন ক্যাটায়ন হিসেবে আছে, এবং অপর দিকে ডান পাশে পুরো অংশটি হচ্ছে জটিল আয়ন। এই জটিল আয়নে কি কি রয়েছে একটু দেখে নিই। প্রথমে আমরা জটিল আয়নের চার্জটি দেখি। এখানে পটাশিয়াম যেহেতু 4টি রয়েছে অর্থাৎ 4+ বা +4, আর আমাদের জটিল আয়নের চার্জ কত হবে তাহলে -4। এবার এই জটিল আয়নের ভেতরে কেন্দ্রে থাকে অবস্থান্তর মৌলটি। এই অবস্থান্তর মৌলের ফাঁকা অরবিটালে প্রয়োজনীয় সংখ্যক লিগ্যান্ড সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যৌগটি গঠন করে, অর্থাৎ জটিল আয়নটি গঠন করছে। এই তীর চিহ্নগুলো সন্নিবেশ সমযোজী বন্ধনের। আমরা পূর্বে কিছু ভিডিওতে দেখেছিলাম যে সন্নিবেশ সমযোজী বন্ধন কাকে বলছি, সেখানে তীর চিহ্নটা কী নির্দেশ করছে। এরপরে আমরা এবার চলে যাই লিগ্যান্ড আসলে কি। লিগ্যান্ড হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ কিছু রাসায়নিক সত্তা যারা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে কোনো অবস্থান্তর মৌল বা আয়নের সাথে যুক্ত হয়ে জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে, তারাই হচ্ছে লিগ্যান্ড। আমাদের উপরোক্ত যৌগটিতে লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড CN-। লিগ্যান্ড 3 ধরনের হয়ে থাকে, ধনাত্মক, ঋণাত্মক এবং নিরপেক্ষ লিগ্যান্ড। আমাদের এই অধ্যায়ে আমরা শুধুমাত্র ঋণাত্মক এবং নিরপেক্ষ লিগ্যান্ড নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই চলে আসছে নিরপেক্ষ লিগ্যান্ড। নিরপেক্ষ লিগ্যান্ড হচ্ছে যাদের চার্জের মানটি 0। এক্ষেত্রে আমরা কাদেরকে দেখতে পাচ্ছি নিরপেক্ষ লিগ্যান্ড হিসেবে? H2O। এখানে H2O-কে আমরা পানি হিসেবে চিনলেও যখন সে লিগ্যান্ড হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় অ্যাকোয়া। এরপরে রয়েছে NH3, যাকে বলবো আমরা অ্যামিন, CO যাকে বলবো কার্বনিল, NO যাকে বলবো আমরা নাইট্রোসো। এই নামগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ একটা জটিল যৌগের আমরা যখন নামকরণ শিখব তখন এই লিগ্যান্ডের নামগুলো অত্যন্ত প্রয়োজনীয়। এর পরবর্তীতে আমরা চলে আসছি ঋণাত্মক লিগ্যান্ডে। ঋণাত্মক লিগ্যান্ডে আমাদের প্রয়োজনীয় কিছু মূলক রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সায়ানাইড রয়েছে, হাইড্রোক্সাইড রয়েছে, ক্লোরাইড এবং সালফেট রয়েছে। এক্ষেত্রে তাদের নামগুলোতেও পরিবর্তন চলে আসে, যেমন CN-কে আমরা বলছি এখানে সায়ানো, OH-কে আমরা বলছি হাইড্রোক্সো, Cl মানে ক্লোরাইডকে এখন আমরা বলবো শুধু ক্লোরো, আর SO4-কে বলবো সালফেটো। এদের চার্জগুলো কিভাবে নির্ধারিত হয়? এখানে আমাদের এই আয়নগুলোর চার্জের মানটি এখানে তার চার্জ হিসেবে থাকে, অর্থাৎ সায়ানোর ক্ষেত্রে রয়েছে -1, OH এবং Cl- এর ক্ষেত্রে রয়েছে -1 করে, আর সালফেটোর ক্ষেত্রে রয়েছে -2। এবার আমরা জটিল যৌগের নামকরণে চলে আসছি। প্রথমেই আমরা পড়ব ধনাত্মক জটিল যৌগ, অর্থাৎ এখানে আমাদের জটিল আয়নটি ক্যাটায়ন হিসেবে আচরণ করবে। এই ধনাত্মক জটিল যৌগের নামকরণের ধাপগুলো হচ্ছে, প্রথমে লিগ্যান্ডের সংখ্যা আসবে, এরপরে লিগ্যান্ডের নাম, তারপরে আসবে অবস্থান্তর মৌলের নাম, এরপরে অবস্থান্তর মৌলের চার্জ এবং সবশেষে অ্যানায়ন। তাহলে আমরা একটি উদাহরণ দেখে নিই। উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কপার রয়েছে আমাদের অবস্থান্তর মৌল হিসেবে,
অ্যামিন রয়েছে আমাদের লিগ্যান্ড হিসেবে, এবং শেষে রয়েছে আমাদের অ্যানায়ন, সেটি হচ্ছে সালফেট। এবার সালফেটের চার্জ হচ্ছে -2, তাহলে এই অ্যানায়নের সমপরিমাণ চার্জ ক্যাটায়নে থাকতে হবে কিন্তু ধনাত্মক, অর্থাৎ এখানে থার্ড ব্র্যাকেট অংশটুকু হচ্ছে পুরোটা ক্যাটায়ন, যার চার্জ হচ্ছে +2। এবার +2 চার্জটা কাকে কাকে নিয়ে গঠিত? কপার এবং অ্যামিনকে মিলে +2, কিন্তু অ্যামিনের ক্ষেত্রে আগের স্লাইডে আমরা দেখে এসেছি তার চার্জের মানটি 0, অর্থাৎ 0 গুণন 4 শূন্যই থাকছে। তাহলে পুরো আয়নটার চার্জ যেটা +2 সেটা কপারের উপরেই শুধুমাত্র অবস্থিত। এখানে যদি ঋণাত্মক কোনো লিগ্যান্ড থাকতো সেক্ষেত্রে চার্জের সংখ্যাটা হেরফের হতো। তাহলে এর নামকরণটাতে একটু চলে আসি। প্রথমে লিগ্যান্ডের সংখ্যা, এখানে লিগ্যান্ড রয়েছে 4টি, আমরা 4 বলবো না, আমরা বলবো টেট্রা। এরপরে লিগ্যান্ডের নাম অ্যামিন, টেট্রা অ্যামিন। এরপরে আসছে অবস্থান্তর মৌলের নাম কপার। কপারের চার্জটি কত? আমরা দেখতে পাচ্ছি +2, আমরা শুধু সংখ্যাটি উল্লেখ করব, টেট্রা অ্যামিন কপার 2, এবং শেষে আসছে অ্যানায়ন, অর্থাৎ টেট্রা অ্যামিন কপার 2 সালফেট। একটি জিনিস বিশেষভাবে লক্ষ্য করবে যে আমরা যখন কোনো যৌগের নাম লিখি, আয়নিক যৌগের, সেক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটি আলাদা মাত্রায় লিখি। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম এক মাত্রায়, ক্লোরাইড আরেক মাত্রায়। এখানেও এই জিনিসটি যথাযথভাবে আমাদেরকে মেনে চলতে হবে যে টেট্রাঅ্যামিন কপার 2 এই অংশটি হচ্ছে আমার এখানে ক্যাটায়ন, এটি এক মাত্রায়, কোনো স্পেস রাখা যাবে না, এবং সালফেট অ্যানায়নটি আরেক মাত্রায়। এরপরেই আমরা চলে আসছি ঋণাত্মক জটিল যৌগে। ঋণাত্মক জটিল যৌগে আমাদের জটিল আয়নটি অ্যানায়ন হিসেবে থাকবে। এবার নামকরণটি একটু দেখে নিই। প্রথমে থাকছে আমাদের ক্যাটায়ন, এরপরে লিগ্যান্ডের সংখ্যা, লিগ্যান্ডের নাম। এখানে একটি জিনিস বিশেষভাবে লক্ষ্য করব, অবস্থান্তর মৌলের ল্যাটিন নামের এর পরিবর্তে এট চলে আসবে, অর্থাৎ ফেরাম থাকলে সেখানে ফেরেট চলে আসবে, কিউপ্রাম থাকলে কিউপ্রেট চলে আসবে। অর্থাৎ এখানে আমরা ইংরেজি নাম ব্যবহার না করে ল্যাটিন নামটি নেব এবং তার এর পরিবর্তে এট ব্যবহার করব। এবং সবশেষে চলে আসছে অবস্থান্তর মৌলের চার্জ। একটি উদাহরণ দেখে নিই আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে রয়েছে পটাশিয়াম। পটাশিয়ামের পুরোটার চার্জ হচ্ছে +4, তার মানে এখানে থার্ড ব্র্যাকেট যুক্ত যতটুকু অ্যানায়ন রয়েছে তার পুরোটার চার্জ হচ্ছে -4। এবার এই -4টাকে আমরা ভাগ করে নিই। সায়ানোর ক্ষেত্রে অলরেডি আমরা দেখে এসেছি তার চার্জটি হচ্ছে -1, 6টির জন্য হবে -6, তাহলে -6 আর পুরোটার হচ্ছে -4। তাহলে -6-এর সাথে কি করলে সেটি -4 হতে পারে? +2 করলে সেটি -4 হতে পারে। তাহলে আয়রনের চার্জ হচ্ছে এখানে +2। আমরা নবম দশম শ্রেণীতে থাকতে এরকম কিছু উদাহরণ পড়েছিলাম যে সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান কত, আমরা যে x ধরে বের করতাম +6, এভাবেও আমরা বের করতে পারি এখানে, অথবা তুমি মুখে মুখেও হিসেব করে নিতে পারো। এবার আমরা নামকরণটি দেখে নিই। প্রথমে ক্যাটায়ন আসছে, অর্থাৎ পটাশিয়াম। এরপরে লিগ্যান্ডের সংখ্যা আগের মতন, এখানে সায়ানো রয়েছে 6টি, হেক্সা। এরপরে লিগ্যান্ডের নাম সায়ানো। এরপরে আমাদের আয়রন, কিন্তু আমরা ইংরেজি আয়রন বলতে পারবো না, আমাদেরকে ল্যাটিন নামের এর পরিবর্তে এট, অর্থাৎ ফেরামের পরিবর্তে ফেরেট, আর তার চার্জ হচ্ছে 2, অর্থাৎ আমাদের পুরো নামটি হচ্ছে পটাশিয়াম হেক্সা সায়ানো ফেরেট 2, এবং এখানেও ক্যাটায়ন অ্যানায়ন আলাদা মাত্রায়। তাহলে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক জটিল যৌগের নামকরণটি শিখে ফেললাম। এরপরে আমরা চলে আসছি নিরপেক্ষ জটিল যৌগে। নিরপেক্ষ জটিল যৌগটি আরও বেশি সহজ। এখানে একটি আয়ন থাকছে, সেটি হচ্ছে জটিল আয়ন। এটি ক্যাটায়ন অ্যানায়ন কোনোটিই নয়, কারণ এর চার্জটি হচ্ছে নিরপেক্ষ। তাহলে প্রথমে আসবে লিগ্যান্ডের সংখ্যা, এরপর লিগ্যান্ডের নাম, এরপর অবস্থান্তর মৌলের নাম, এবং শেষে অবস্থান্তর মৌলের চার্জ। এখানে অ্যানায়ন অংশটি থাকছে না। তাহলে আমরা নামকরণটা একটু দেখে নিই। এখানে 4টি কার্বনিল রয়েছে, মানে লিগ্যান্ড 4টি, টেট্রা কার্বনিল নিকেল। এবার নিকেলের চার্জ কত? পুরো যৌগটার এখানে, মানে পুরো আয়নটার চার্জ হচ্ছে 0, কারণ সে নিরপেক্ষ জটিল যৌগ। তাহলে পুরোটা যদি 0 হয়, এদেরকেও পৃথক পৃথকভাবে এমন হতে হবে যাতে আমাদের সমষ্টিটা 0 হয়। আমরা একটু দেখে নিই। কার্বনিলের ক্ষেত্রে আমরা দেখে আসলাম কার্বনিল হচ্ছে নিরপেক্ষ লিগ্যান্ড, যার চার্জ হচ্ছে 0। তাহলে 0 গুণন 4 শূন্যই থাকছে, আর নিকেলটাও তাহলে 0 হবে, কারণ আমাদের মোট সমষ্টিটা যোগফলটা হচ্ছে 0। তাহলে এর নাম দাঁড়ালো টেট্রা কার্বনিল নিকেল, পুরোটা এক মাত্রায়। এবার আমরা চলে আসব জটিল যৌগের গঠনে। জটিল যৌগের গঠনকে জটিল যৌগের সংকরণও বলা হয়। পরীক্ষায় দুইভাবেই প্রশ্ন আসতে পারে। আমরা প্রথমে ধাপগুলো দেখব এবং এর পরবর্তীতে ধাপ অনুযায়ী উদাহরণগুলো প্র্যাকটিস করব।
প্রথম স্টেপটি হচ্ছে জটিল আয়ন চিহ্নিতকরণ করতে হবে, অর্থাৎ তোমাকে জটিল যৌগ থেকে জটিল আয়নটিকে আলাদা করে নিতে হবে তার চার্জ সহ। সেকেন্ড স্টেপটি হচ্ছে সেই জটিল আয়ন থেকে অবস্থান্তর মৌল এবং অবস্থান্তর মৌলের চার্জটা চিহ্নিতকরণ করতে হবে। স্টেপ 3-তে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাস হতে ফাঁকা অরবিটালের সংখ্যা নির্ণয় করতে হবে। স্টেপ 4-এ লিগ্যান্ডের সংখ্যা অনুযায়ী আমরা অরবিটালে পুনর্বিন্যাস করে ফাঁকা অরবিটাল সৃষ্টি করব। এবং সর্বশেষ স্টেপটি হচ্ছে সংকরণ করে এবং যৌগটি গঠন হবে। আমরা প্রথম উদাহরণে চলে আসি K4FeCN6। এর ক্ষেত্রে প্রথমে আমাদের জটিল যৌগটি রয়েছে, এখান থেকে আমরা জটিল আয়নটি বের করে নিব। আমরা স্টেপ ওয়াইজ কাজগুলো করব। তোমরা খেয়াল করে দেখবে ভাইয়া যে স্টেপগুলো সাজিয়েছি এই অনুযায়ী আগালে খুব সহজেই এবং খুব বুদ্ধিমত্তার সাথে আমরা উত্তরটি করতে পারবো এবং আমরা পরিপূর্ণ নম্বর পাবো। তাহলে আমরা জটিল যৌগ থেকে জটিল আয়নটি নির্ণয় করে ফেললাম। এখানে পটাশিয়াম +4 ছিল, তার মানে এই আয়নটি পুরোটি হচ্ছে -4। এরপরে আমরা জটিল আয়নটি থেকে অবস্থান্তর মৌল তার চার্জ সহ আলাদা করে নিলাম। কিভাবে বুঝলাম? এখানে আয়রনের চার্জ +2, আগের মতন হিসাব যে পুরো যৌগটার হচ্ছে -4 আর সায়ানো 6টার জন্য -6, তাহলে -6 থেকে -4-এ যেতে গেলে এটাকে +2 হতে হবে। তাহলে Fe2+ এর ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি 3d6 4s0। এরপরে আমরা তার অরবিটাল চিত্র দেখতে পাচ্ছি, যেখানে 3D অরবিটালে 6টি ইলেকট্রন রয়েছে এবং হুন্ডের নীতি এখানে মেনটেন করা হচ্ছে। 4s-এ 0, 4p-তেও 0। এবার আমরা যখন এখানে লিগ্যান্ড সায়ানো যুক্ত করব, আমরা এখানে কয়টা সায়ানো যুক্ত করছি? 6টি। আমার এখানে ফাঁকা অরবিটাল কতটুকু রয়েছে? 4টি ফাঁকা অরবিটাল রয়েছে। কেউ বলতে পারো ভাইয়া এরপরে তো 4s 4p এর পরে 4dও রয়েছে, কিন্তু দেখো 4d কিন্তু অনেক বেশি শক্তি সম্পন্ন অরবিটাল। তুমি আর আমরা যখন লিগ্যান্ডগুলো প্রবেশ করাই তখন মোটামুটি কাছাকাছি শক্তি সম্পন্ন বা ন্যূনতম শক্তি সম্পন্ন অরবিটালগুলোতেই লিগ্যান্ড প্রবেশ করে। ওই যে আমরা পড়ে এসেছিলাম যে কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে, লিগ্যান্ডের ক্ষেত্রেও ঘটনাটি তাই। সে প্রথমে কম শক্তি সম্পন্ন, ধীরে ধীরে উচ্চ শক্তি সম্পন্নে যায়। এবার আমরা যদি 4s 4p এর পরে 4d-তে চলে যেতাম, 4d কিন্তু অনেক শক্তি সম্পন্ন, কারণ তার আগে 5s চলে আসে। তো সেজন্য আমরা 4d পর্যন্ত যাচ্ছি না, আমাদের এর আগেই কাজটি সারতে হবে। তাহলে আমরা এটাকে কি করতে পারি? আমাদের লিগ্যান্ড হচ্ছে 6টি, কিন্তু আমাদের ফাঁকা অরবিটাল সাধ্যের মধ্যে আছে 4টি। আমরা কি করব? আমরা এবার এটাকে পুনর্বিন্যাস করে নিব। কিভাবে করলাম? এই ইলেকট্রনটিকে এখানে নিয়ে গেলাম, এটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে দেখো আয়রনের ক্ষেত্রে Fe2+ এর ক্ষেত্রে তার 3d-তেও 2টি অরবিটাল ফাঁকা হয়ে গেল। এবার আমাদের লিগ্যান্ড সংখ্যা এবং ফাঁকা অরবিটালের সংখ্যা সমান, অর্থাৎ 6টি। এবার এই 6টি ফাঁকা অরবিটালে আমার 6টি লিগ্যান্ড সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে স্থান গ্রহণ করবে। যেহেতু আমরা 2টি ডি, 1টি এস এবং 3টি পি অরবিটালে সংকরণটি ঘটাচ্ছি, এর সংকরণটা হবে D2sp3। তাহলে গঠনটি আমাদের ফাইনাল গঠনটি হচ্ছে এরকম যে এখানে যে লিগ্যান্ডগুলো তারা লোন পেয়ার ইলেকট্রনের মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধন করে জটিল আয়ন বা জটিল যৌগটি সৃষ্টি করে। তাহলে আমরা K4FeCN6 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি তার সংকরণটি হচ্ছে D2sp3। K4FeCN6 এর ক্ষেত্রে তার গাঠনিক সংকেতটা একটু দেখে নিই। এই গাঠনিক সংকেতের আকৃতিটি হচ্ছে অষ্টতলকীয় এবং আমরা মনে রাখবো D2sp3 সংকরণ হলে ওই যৌগগুলোর আকৃতি অষ্টতলকীয় হয়। এরপরে আমরা পরবর্তী উদাহরণে চলে যাই K3FeCN6। এটি আগের মতনই সহজ। প্রথমে আমরা জটিল আয়নটুকু বের করে নিলাম জটিল যৌগ থেকে। এবার চার্জটি হচ্ছে -3। এখান থেকে আয়রন Fe3+, আগেরটাতে Fe2+ ছিল, কিন্তু তার মানে এখানে 3d5 হবে, 4s0। এর পরের স্টেপে আমরা অরবিটালে ইলেকট্রনগুলোর অবস্থান দেখতে পাচ্ছি যে 3d-তে 5টি বিজোড় ইলেকট্রন রয়েছে হুন্ডের নীতি অনুযায়ী, 4s 4p ফাঁকা। এবার আমাকে কি করতে হবে? পুনর্বিন্যাস করতে হবে। কারণ কি? আমার 4টি ফাঁকা অরবিটাল রয়েছে, আমাকে লিগ্যান্ড প্রবেশ করাতে হবে 6টি। তাহলে আমি আগের মতন পুনর্বিন্যাস করে নিলাম, এই ইলেকট্রনটি এখানে এবং এই ইলেকট্রনটি এখানে। পুনর্বিন্যাসের পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রয়োজনীয় 6টি ফাঁকা অরবিটাল তৈরি হয়ে গেছে। এবার এই 6টি ফাঁকা অরবিটালে আগের মতন লিগ্যান্ড সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে ফেলবে। এবারও যেহেতু আমরা 2টি ডি, 1টি এস এবং 3টি পি নিয়ে সংকরণটি করছি, এর নাম হবে D2sp3।
আমরা লোন পেয়ারের মাধ্যমে লিগ্যান্ডের বন্ধনগুলো দেখতে পাচ্ছি, সন্নিবেশ সমযোজী বন্ধনগুলো। এটি হচ্ছে এর গাঠনিক সংকেত, অর্থাৎ D2sp3 মানে আগের মতনই তার গাঠনিক সংকেতটা, এবং এক্ষেত্রেও K3FeCN6 এর আকৃতিটি হবে অষ্টতলকীয়, কারণ তার সংকরণটি হচ্ছে D2sp3। এরপরে আমরা তৃতীয় উদাহরণে চলে যাচ্ছি, সেটা হচ্ছে টেট্রাকার্বনিল নিকেল 0। এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই পুরোটি হচ্ছে জটিল আয়ন, এখানে আলাদা করে জটিল যৌগ জটিল আয়ন নেই। এখান থেকে পুরো যৌগের চার্জ যেহেতু 0, নিকেলের চার্জটাও 0 থাকে, অর্থাৎ নিকেলের যেই আমাদের ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাসটি, সেটি এখানে হবে 3d8 4s2। এবার আমরা তার অরবিটাল চিত্র দেখতে পাচ্ছি যে 3Dতে কীভাবে ইলেকট্রনগুলো রয়েছে। প্রথম 3টাতে ইলেকট্রন জোড়, পরের 2টোতে বিজোড়, আর 4s-এ 2টো। এখানে 4p-তে 3টি ফাঁকা অরবিটাল রয়েছে, কিন্তু আমাদের এখানে লিগ্যান্ড রয়েছে 4টি, কার্বনিল লিগ্যান্ড। তো এই 4টি লিগ্যান্ড প্রবেশের জন্য 4টি ফাঁকা অরবিটাল প্রয়োজন। এখানে আমরা আগের মতন পুনর্বিন্যাস করে ফেলব। পুনর্বিন্যাস করে আমরা 4s-এর 2টা ইলেকট্রনকে 3D-তে পাঠিয়ে দিলাম। তাহলে আমার ফাঁকা অরবিটাল হলো 4টি, একটি s এবং 3টি p। তাহলে এই একটি s এবং 3টি p নিয়ে আমরা যেই সংকরণটি করব তাকে বলা হবে sp3 সংকরণ। তাহলে আমরা পরবর্তী চিত্রে দেখতে পাচ্ছি যে কার্বনিল লিগ্যান্ডগুলো তার লোন পেয়ার ইলেকট্রনের মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধন করে ফাঁকা অরবিটালগুলোতে বন্ধন গঠন করছে। এর গাঠনিক সংকেতটি দেখতে এরকম, কেন্দ্রে থাকছে নিকেল এবং তার চারিদিকে 4টি কার্বনিল, এবং এর আকৃতিটি হচ্ছে চতুস্তলকীয়। আমরা নবম দশম শ্রেণীতে থাকতে পড়েছিলাম যে মিথেনের ক্ষেত্রে CH4 এর ক্ষেত্রে আমরা চতুস্তলকীয় আকৃতিটি দেখতে পাই। তাহলে আজকের ভিডিওতে আমরা জটিল যৌগের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক তথ্য এবং অনেক গুরুত্বপূর্ণ থিওরি পড়ে ফেললাম। এই জটিল যৌগ অবস্থান্তর মৌলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা রঙিন যৌগ, চৌম্বক ধর্ম, প্রভাবন ধর্ম এসব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।